वेलकम टू WBCS गाइड यूट्यूब चैनल। डियर एस्पिरेंट्स, आजकेर क्लास होच्छे ट्रेडिशन एंड कल्चर अफ बेंगलेर जेटा तोमादेर WBCS 2025 मेन्सের पेपर 2 होते चलेছে। तो सेटार होच्छे आजके थार्ड क्लास। आमी बोलेछिलाम এই क्लासगुलो तोमादेर उइकली दुटो क्लास देव, माने सप्ताहे दुटी। तो এটা একটা পাবে, আবার নেক্সট সপ্তাহে পাবে। তো এই ক্লাসের যাবতীয় যা নোটপত্র সেটা তোমরা কিভাবে পাবে সেটা আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেব। সো এই জন্য যারা এখনও টেলিগ্রাম গ্রুপটা জয়েন করোনি অবশ্যই জয়েন করে নেবে। তো এই পার্টের আজকে হচ্ছে থার্ড ক্লাস, ওকে, লেকচার 3। সবাই জানো যে এই পার্ট থেকে তোমাদের পেপার 2তে 250 মার্কস থাকবে। তো আজকের টপিকটা খুব ইন্টারেস্টিং একটা টপিক হতে চলেছে। আমাদের কোর টপিক হচ্ছে কালচারাল অ্যাসপেক্টস অফ বেঙ্গল, যেখান থেকে 60 মার্কস থাকবে। তার মধ্যে একটা টপিক আছে দ্যাট ইজ যাত্রা। যাত্রাটা কি হলো? একটা ট্র্যাডিশনাল ফোক থিয়েটার অফ বেঙ্গল, ঠিক আছে। যারা 2000 সাল বা তার পরবর্তী সময়ে জন্মগ্রহণ করেছো তারা যাত্রাটাকে সেইভাবে নাও চিনতে পারো, কিন্তু যারা মিনিমাম 90s-এর কিড আছো, 90s-এর আগে যারা আছে তাদের তো ঠিকই আছে, বাট 90s-এর কিড যারা আছো তারা তাদের বাল্যকালে এই যাত্রা, যাত্রাপালা এই কথাগুলো শুনে থাকবে, ঠিক। তো এই যাত্রাটা হচ্ছে আমাদের বাংলার, গ্রাম বাংলার যে ফোক থিয়েটার, সেই ফোক থিয়েটারের একটা প্রাণ বলতে পারো। কারণ কি, আগেকার দিনে মানুষের যে এন্টারটেইনমেন্ট তার তো কোনো সংসাধন ছিল না, মানে বাড়িতে বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা ছিল না, ঠিক আছে। টেলিভিশন তো দূরস্থ, বাড়িতে রেডিও পাওয়াও গ্রামের মধ্যে একটা দুরূহ ব্যাপার হয়ে ছিল সেই সময়ের যুগে। তো সেই সময় দেখা যাচ্ছে মানুষের এন্টারটেইনমেন্টের একটা মাত্র সাধন ছিল, সেটা হচ্ছে এই যাত্রাপালা। বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান, পরব, বা যে কোনো পূজা, এই সমস্ত অনুষ্ঠানের সময় মানুষেরা কমিউনিটি থেকে তারা এক একটা যাত্রা দল তারা ভাড়া করে নিয়ে আসতো, এবং সেই যাত্রা দল সেই জায়গায় থেকে 3 দিন 4 দিন 7 দিনও কোনো কোনো সময় টানা রাত্রিবেলাতে যাত্রার অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। এবং এই যাত্রাপালার যে কালচারটা ছিল, এখানে যেটা হতো সেটা হচ্ছে একটা সোশ্যাল কমিউনিয়ন একটা তৈরি হতো, মানে সামাজিক যে সংযোগ বা সম্প্রীতি, যেখানে জাতি প্রথা সমস্ত কিছু ভেঙে হিন্দু মুসলিম সমস্ত কমিউনিটি একই জায়গায় একই মানে প্যান্ডেলের নিচে বসে তারা কিন্তু এই কার্যক্রমটাকে উপভোগ করত। আজকের দিনে আমরা অনেকেই থিয়েটার কী জিনিস বা নাটক কী জিনিস এগুলো অনেকেই আমরা জানি না, কারণ বর্তমানে আমাদের কাছে এন্টারটেইনমেন্ট এতটাই অ্যাভেলেবল হয়ে গেছে যে আমাদের মোবাইল ফোনটির মধ্যে ইউটিউব রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের সোশ্যাল সাইটস রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত নিজেদেরকে এন্টারটেইন করতে পারি, ঠিক। কিন্তু এই যাত্রা যেটা গ্রাম বাংলার একটা ঐতিহ্য, গ্রাম বাংলার একটা সংস্কৃতি, সেই বিষয়টাকে আমাদের আজকে পড়তে হবে। এর সমস্ত দিক সম্পর্কে আজকের ক্লাসে আলোচনা হবে। সো চলো, ক্লাসটি শুরু করার আগে সবাইকে একবার বলবো যে আমি আগের দিনও রিকোয়েস্ট করেছিলাম সবাইকে যে ক্লাস অন্তত যে কয়জন দেখবে সেই কয়জনই না ক্লাসটাকে একবার লাইক করে দাও এখনই। সো এখনই একবার লাইক করো, তারপর আমরা আগে যাই। আমি ইন্টারনেটে সার্চ করছিলাম যে যাত্রাপালার কোনো একটা ছবি পাওয়া যায় কি না, তো দেখলাম এই ছবিটা আমি সবার প্রথমে দেখলাম। তো এইটা একটা যাত্রার সেট আপ, একটা ওপেন মঞ্চে এই যাত্রা পারফর্ম হতো, যেখানে বিভিন্ন ক্যারেক্টার্সরা বিভিন্ন ধরনের কস্টিউম পরতো। তো আমার ছোটোবেলায় যাত্রাপালা দেখার একটা অভিজ্ঞতা এই দৃশ্যটা থেকে আমার মাথায় আসলো। যেমন এটা ধরো নবাব সিরাজউদ্দৌলা যদি হয়, তো আমি তখন খুবই ছোট, 7 বছর কি 8 বছর বয়স হবে তখন। সেই সময় আমাদের গ্রামে পৌষকালী পুজোর সময় একটা যাত্রাপালা একটা বাড়িতে এসেছিল। সেই বাড়িটার উঠানে এটা হয়েছিল, আমার মনে আছে, আমি দেখেছিলাম। তো ওই সময় একটা ডায়ালগ, যে ডায়ালগটা আমার আজও মনে আছে, এই যে নবাবের ক্যারেক্টার যে করছিল, অর্থাৎ সিরাজউদ্দৌলার ক্যারেক্টার যে করছিল, তো সে একটা ডায়ালগ দিয়েছিল। আমি ডায়ালগটা তোমাদের শোনাই। আমি বাংলা বিহার উড়িষ্যার নবাব, আমার কি আর ভাতের অভাব। এই ডায়ালগটা অসাধারণ লেগেছিল, সেই সময় থেকে মনে রেখেছি এখনও পর্যন্ত।
সো এটা হচ্ছে ব্যাপার, মানুষের এন্টারটেনমেন্ট। দেখতে পাচ্ছি যে দর্শকেরা একদম মঞ্চের সামনে দর্শকেরা এখানে কিন্তু বসে বসে উপভোগ করছে। অর্থাৎ যাত্রাপালার মাধ্যমে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে অভিনেতা যে পারফর্ম করছে, সেই পারফর্মার যা কিছু বোঝাতে চাচ্ছে সেটা না দর্শকের সাথে ডাইরেক্ট কানেকশন হতো। এখানে কোনো রেকর্ডেড হওয়া বা কোনো সিন ডাইরেক্ট করা সেরকম কোনো ব্যাপার নেই, একদম সরাসরি দর্শকের সাথে কানেকশন। বুঝতে পারছো? চলো এবার এই বিষয়টা নিয়ে আমরা পড়ি। সবার প্রথমে যখন আমি এটার বলছি যে হেডিংটা মনে রাখবে যে যাত্রা দ্য ট্র্যাডিশনাল ফোক থিয়েটার অফ বেঙ্গল, বাংলার একটা ট্র্যাডিশনাল লোকনাট্য বা লোক থিয়েটার এটা বলতে পারো। এর ইন্ট্রোডাকশনে বলতে গেলে যাত্রা বাংলার মোস্ট সেলিব্রেটেড এজ ওল্ড ফোক থিয়েটার ফর্মস। ওকে, যাত্রা is a traditional open air folk theatre form of Bengal, especially popular in rural areas of West Bengal, Orissa, Assam, Bangladesh. তো পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম, বাংলাদেশ এই সমস্ত অঞ্চলের গ্রাম বাংলায় এই যাত্রাটা কিন্তু বিশেষভাবে পপুলার। আজকের দিনে দাঁড়িয়ে এই একবিংশ শতাব্দীতে মানে 2025 সালে যদি দাঁড়াই আমরা তখনও দেখব যে বাংলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে যাত্রাপালার কিন্তু এখনও বিশেষ মহত্ব রয়েছে। যেমন শীতের সময় আমি আজও এই যে লাস্ট যে শীত গেল এই শীতেও কিন্তু আমি গ্রামের দিকে যাত্রাপালার পোস্টার পড়তে দেখেছি, যে পোস্টার টাঙিয়ে দেওয়া হয়েছে অমুক জায়গায় এই যাত্রাপালা পারফর্ম হবে। ঠিক, তো এখন যেটা হয় সেটা হচ্ছে এই যাত্রাপালাগুলোর সাথে না তারা বিভিন্ন ধরনের আর্টিস্টকে কোল্যাব করেন আর কি। কীভাবে কোল্যাব করেন? মনে করে স্টার জলসা বা জি বাংলা যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে সেখানে যে নাটকগুলো বা সিরিয়ালগুলো হয় তার কোনো একটা ফেমাস ক্যারেক্টারকে তারা যাত্রার মধ্যে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স হিসাবে আসে, আর সেইটা দেখার জন্য মানুষের ভিড়টা এখন যাত্রাপালাতে আসতে শুরু করেছে। তো এই যে ব্যাপার অর্থাৎ একটা যাত্রার মধ্যে একটা কমার্শিয়ালাইজেশন একটা ব্যাপার ঢুকে গেছে। তো যাই হোক, যাত্রাপালাটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার যে একটা খুবই পপুলার থিম, এটা মাথায় রাখতে হবে। ইট ব্লেন্ডস এলিমেন্টস অফ মিউজিক, ডান্স, ড্রামা অ্যান্ড ডায়ালগ। ওকে, অর্থাৎ এই যাত্রার মধ্যে মিউজিক থাকে, ডান্স থাকে, ড্রামা থাকে, ডায়ালগ থাকে। কিসের জন্য? টু ন্যারেট রিলিজিয়াস, হিস্টোরিক্যাল অ্যান্ড সোশ্যাল স্টোরিজ, যার মাধ্যমে অর্থাৎ যাত্রাপালার যে থিম সেই যাত্রাপালার থিম আমাদের রিলিজিয়াস থিম থাকে, হিস্টোরিক্যাল থিম থাকে এবং সোশ্যাল যে স্টোরিজগুলো রয়েছে সেইগুলো নিয়ে যাত্রাপালা গঠিত হয়। ঠিক আছে, যেমন একটা যাত্রাপালার নাম আমার মনে পড়ছে, বাতিল খাতার মা বাবা। হ্যাঁ, বুঝে দেখো, বাতিল খাতার মা বাবা, তার মানে এটা একটা কি সোশ্যাল স্টোরিজ থেকে নেওয়া। যে বাতিল খাতার মা বাবা মানে মা বাবা যখন একটা সময় বয়স হয়, বৃদ্ধ হয়ে যান, তখন সন্তানেরা তাদের প্রতি যে আচরণ করে সেই থিমের উপরে বেস করে এই যাত্রাপালাটার নামকরণ। হ্যাঁ, বা এই যাত্রাপালাটা আমি দেখিনি, কিন্তু এই যাত্রাপালার পোস্টার আমাদের বাড়ির দেওয়ালে টাঙিয়ে দেওয়া হয়েছিল। তখন আমি কিসে পড়ি? ক্লাস 8। খুব সময় আমি 8th স্ট্যান্ডার্ডে ক্লাস 8-এ পড়ি, সেই সময়ের কথা বলছি, কিন্তু বাতিল খাতার মা বাবা। যাই হোক, অনেক দিন আগের কথা এটা। ওকে, নাও বিষয়টা হচ্ছে ওয়াইল ইট অরিজিনেটেড অ্যাজ আ রিলিজিয়াস পারফরমেন্স। অ্যাকচুয়ালি যদি আমরা যাত্রা কথাটিকে দেখি, আমি পরে এর এটিমোলজিতে আসবো, সেখানে আলোচনা করব। তো যাত্রা কথাটির মধ্যেই আমাদের সংস্কৃত শব্দ যেটাকে আমরা ইয়াত্রা বলি, তাই না, মানে জার্নি করা, হ্যাঁ, বা ভ্রমণ করা। অ্যাকচুয়ালি কি যাত্রার এভলিউশন কি করে হলো, যাত্রার উদ্ভাবন কি করে হলো, এটা বুঝতে গেলে আগেকার দিনে মানুষের যত তীর্থযাত্রা করতে হতো না, সেই তীর্থ ভ্রমণ করতে গেলে পদব্রজে যেতে হতো, মানে পায়ে হেঁটে যেতে হতো। অর্থাৎ বাড়ি থেকে মানুষ তার 2-3 মাসের খাবার দাবার যা কিছু রসদ পোশাক পরিচ্ছদ লাগে সেইগুলো নিয়ে বের হতেন, আর একটা দল বেঁধে বেঁধে যেতেন। মনে করো যে একটা গ্রাম থেকে 20 জন ব্যক্তি সিদ্ধান্ত নিয়েছেন তারা কাশী ভ্রমণ করবেন। তাহলে আমাদের ভাবো বাংলা থেকে, মনে করো নদিয়া থেকে একটা গ্রামের 20 জন ব্যক্তি একত্রিত হয়েছে। তারা তাদের যে কাশীতে যখন হেঁটে হেঁটে যেতে হবে 1 মাস 1.5 মাস যা কিছু সময় লাগবে তার জন্য যা কিছু খাবারপত্র, রসদ ইত্যাদি সব সাথে করে নিয়ে তারা চলতেন। হ্যাঁ, যাত্রার উদ্ভব কী করে হলো? তারা যখন ওইভাবে চলতেন না, তখন তারা বিভিন্ন স্থানে গিয়ে হল্ট করতো, স্টপ করতো, থামতো।
আর সেই জায়গায় দাঁড়িয়ে মনোরঞ্জনের জন্য, কারণ সারাদিন ধরে তারা হেঁটেছে, ওই সন্ধ্যাটাতে তারা কী করতো, কোনো একটা বিষয় নিয়ে নিজেদের মধ্যেই একটু এন্টারটেন হওয়ার জন্য, ধরো কেউ যদি কাশী ভ্রমণ করে, তাই না, তাহলে কাশী বিশ্বনাথ যেখানে রয়েছেন, তো সেই সম্পর্কে তার কিছু লোককথা বা তার কিছু মাহাত্ম্য বা তার কিছু যে থাকে না স্টোরিজ, সেইগুলো নিয়েই তারা নিজেদের মধ্যে একটু ড্রামাটিক ওয়েতে গানের মাধ্যমে, নাচের মাধ্যমে, ডায়ালগ এর মাধ্যমে একটা পারফরমেন্স করতো। তো এই যে যাত্রাকালীন সময়ে যেহেতু এর উদ্ভাবন হয়েছে, সৃষ্টি হয়েছে, যার জন্যই এর নাম হয়ে গেছে যাত্রা। বোঝা গেল? পরবর্তীকালে তার সাথে ড্রামা, ডান্স, মিউজিক, ডায়ালগ ইত্যাদি যুক্ত হয়েছে, তারপর আমরা একটা যাত্রার পূর্ণ ফর্ম আমরা পেয়েছি। ওকে, তাহলে যাত্রা কম্বাইন করছে কি কি নিয়ে না, যাত্রা কম্বাইন করছে মিউজিক, ডান্স, অ্যাক্টিং, স্টোরি টেলিং, এই সমস্ত বিষয়গুলো এর মধ্যে থাকছে। ওকে, আচ্ছা, চলো এবার নেক্সট দেখো, অরিজিন আর ডেভেলপমেন্টের কথা যদি বলো, তো এটিমোলজিতে প্রথমেই বললাম যে যাত্রা টার্মটা এসছে হলো সংস্কৃত শব্দ ইয়াত্রা থেকে এসছে। তাহলে ইয়াত্রা মানে কি? ইয়াত্রা মানে হচ্ছে জার্নি অর প্রসেশন, ঠিক? It was originally associated with religious processions and devotional enactments. ওকে, তাহলে বলেছি যে রিলিজিয়াস প্রসেশনের সময় এটা হতো, ঠিক আছে? আচ্ছা, রিলিজিয়াস রুটসের কি রয়েছে দেখো, বলা হয় যে শ্রী চৈতন্য মহাপ্রভু, আমি নদিয়াবাসী, তো সেই হিসাবে ভগবান আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন, আমাদের জেলাতে জন্মগ্রহণ করেছেন। তো মহাপ্রভু চৈতন্যদেব, তার যে সময়কাল সেটা হচ্ছে 15th সেঞ্চুরি। তো এটা বিশ্বাস করা হয় যে মহাপ্রভুর সময় গ্রাম বাংলাতে যাত্রার একটা উৎকর্ষতা লাভ হয়। হ্যাঁ, কেন কি, তিনি সবার প্রথমে কৃষ্ণ লীলাকে, ভগবান শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন স্টেজ, সেইটা নিয়ে তিনি নাট্যস্থ করে, মানে নাটকের মতন করে এটাকে পপুলারাইজ করেছিলেন, যাতে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে কৃষ্ণ ভাবনা বা ভগবান ভাবনাটা ভালো করে প্রবেশ করানো যায়। তো সেই জায়গা থেকে এই যাত্রাটা তৈরি হয়েছে এবং তার ডিভোশনাল পারফরমেন্সের মাধ্যমে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। তো এইটা আমরা যাত্রার একটা অরিজিন হিসাবে ভাবতে পারি। ওকে, অর্থাৎ যাত্রার অরিজিনের ক্ষেত্রে মূল অত মনে রাখতে হবে বৈষ্ণবিজম, মানে বৈষ্ণব যারা, তাদের থেকে যাত্রার অরিজিন হয়েছে। নেক্সট, এ যদি এভলিউশন ওভার টাইম দেখো, তাহলে দেখবা 15th থেকে 18th সেঞ্চুরিতে এটা প্রাইমারিলি মাইথোলজিক্যাল থিমসের ওপরে বেসড ছিল, যেমন রামায়ণ, মহাভারত, পুরাণস, হ্যাঁ, এখানে একটা অ্যাড করে নিবে, পুরাণস, এই সমস্ত থিমের ওপরে, এই সমস্ত বিষয়গুলোর ওপরে এই 15th to 18th সেঞ্চুরিতে এই যাত্রাপালাটা ছিল। তারপর 19th সেঞ্চুরিতে এসে এর সাথে মাইথোলজিক্যাল এই জিনিসগুলোর সাথে শুরু হয়ে গেল সোশ্যাল রিফর্মের কিছু কিছু অ্যাসপেক্টও কিন্তু সাথে যুক্ত হলো। কেন হলো? কারণ আমরা জানি 19 শতকে বাংলায় নবজাগরণ ঘটেছিল, তাই না? 19 শতকের বাংলায় আমরা রাজা রামমোহন রায়কে পেয়েছি, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পেয়েছি, আমরা ইয়াং বেঙ্গল গ্রুপ পেয়েছি, তাই না? তো বাংলায় যখন নবজাগরণ আসছে, তো তার সোশ্যাল যে রিফর্ম হচ্ছে, তার মাধ্যমে সতীকে অ্যাবলিশ করা হচ্ছে, বিধবা বিবাহের প্রচলন হচ্ছে। তো এই সময় যে সোশ্যাল ইস্যুসগুলো এই যাত্রার মাধ্যমে কিন্তু ইন্ট্রোডিউস হতে শুরু করলো। আর 20th সেঞ্চুরিতে যখন আমরা আসলাম, তখন দেখলাম যে আমরা ব্রিটিশ কলোনিয়াল শাসনের মধ্যে রয়েছি, অর্থাৎ ব্রিটিশদের থেকে মুক্তি পাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য, অর্থাৎ ফ্রিডম মুভমেন্টে এই যাত্রা বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। বিভিন্ন গ্রামে গ্রামে এই যাত্রা দল ঘুরে ঘুরে মানুষের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটানোর চেষ্টা করেছে। ঠিক যেমন ক্ষুদিরাম বোস যখন ফাঁসি হয়, শহীদ ক্ষুদিরামের ফাঁসির পরে যেমন একটা আছে অগ্নিপুত্র ক্ষুদিরাম বলে একটা যাত্রাপালা বিশেষভাবে সেই সময় পপুলার হয়েছিল গ্রাম বাংলায়, যেখানে দেখানো হয়েছিল যে কিভাবে ইংরেজ সরকার একটা বাচ্চা ছেলে ক্ষুদিরামকে ফাঁসি দিয়েছিল, তাই না? ওইখানে একটা গান ছিল, আশি আশি পূর্ব ফাঁসি, এরকম একটা গান ছিল না, ভুলে গেছি আমি, যাই হোক। আর এটা কি পলিটিক্যাল প্রপাগ্যান্ডা, অর্থাৎ ভারতীয়দের যাত্রার মাধ্যমে ভারতীয়দের পলিটিক্যাল প্রপাগ্যান্ডাকে স্প্রেড করা, সাধারণ মানুষের কাছে, কমন মানুষের কাছে, রুরাল সিভিলাইজেশনের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল এই যাত্রা। আর আজকের দিনে দাঁড়িয়ে, অর্থাৎ 21st সেঞ্চুরিতে যখন আমরা দেখছি, সেইখানে যাত্রাপালা এখন মডার্ন ইস্যুস নিয়ে কাজ করছে আর সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছে।
যার কারণে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এই যাত্রা দলের যারা আর্টিস্ট তাদের রেকগনিশন দেওয়া হয়েছে এবং যাত্রাপালাকেও কিছু কিছু গ্র্যান্ট বা বাংলার যে নাট্য একাডেমি আছে তাদের মাধ্যমে দেওয়া, এবং যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যারা রয়েছে জেলা স্তরে সেই সমস্ত জেলা অফিসগুলো থেকে এই যাত্রা দলকে গ্র্যান্টস দেওয়া বা তাদের কিছু হেল্প করা, তাদেরকে বিভিন্ন সোশ্যাল ইস্যুর ওপরে একটা নাটক তৈরি করা, উপস্থাপন করা, যেমন টিউবারকিউলোসিস যেটাকে আমরা টিবি রোগ বলি, যক্ষা রোগ, তার সচেতনতা বৃদ্ধির জন্য যাত্রাপালায় কোনো একটা সিন ক্রিয়েট করা, বুঝতে পারছো? তো এই বিষয় যেমন ডাউরিতে পণ প্রথার বিরুদ্ধে সোচ্চার হতে হবে বা পণ প্রথার বিরুদ্ধে জনমানুষের মধ্যে বাল্যবিবাহের বিরুদ্ধে জনমানুষের মধ্যে একটা ভাবনা তৈরি করতে হবে। তো এই সমস্ত থিমগুলো মানুষের সামনে যাত্রার মতন করে তুলে ধরা হয়। একটা সময় আকাশবাণী কলকাতা রেডিও থেকে দৈনিক সন্ধ্যাবেলায় যাত্রাপালার একটা অনুষ্ঠান হতো, তাই না? এবং সেই যাত্রাপালার অনুষ্ঠান আমিও কিন্তু শুনেছি। আচ্ছা, তারপর ফিচার্স অফ যাত্রার ফিচারগুলো কি এটা জানতে হবে। যাত্রার প্রথম ফিচার যদি বলি সেটা হচ্ছে ওপেন এয়ার পারফরমেন্স, অর্থাৎ যাত্রাপালা করবার জন্য যে মঞ্চ সাজানো হয়, যে মঞ্চ, সেই মঞ্চ মানে যেটাকে আমরা স্টেজ বলছি, সেই স্টেজটা ওপরে খোলা, ঠিক চারিপাশে ধরো গোল করে সবাই চারিপাশে বসেছে, মাঝখানে যাত্রাপালাটা পারফর্ম হচ্ছে, অথবা একটা স্টেজ করা হয়েছে যে স্টেজের কোনো জায়গায় কিছু দেওয়া নেই, একটা ওপেন স্টেজ, সেখানে এটা পারফর্ম হচ্ছে, তাহলে ওপেন এয়ার পারফরমেন্স এই জন্য বলা হচ্ছে। তাহলে ইউজুয়ালি স্টেজড ইন ওপেন স্পেসেস সাচ অ্যাজ ভিলেজ ফিল্ডস, ফেয়ার্স অ্যান্ড মেলাস, তাহলে গ্রামের কোনো মাঠে বা কোনো মেলায়, এই সমস্ত জায়গায়। আর রেজড প্ল্যাটফর্ম যেটাকে আমরা মঞ্চ বলছি ইজ ইউজড উইদাউট কার্টেন্স অ্যান্ড এলাবোরেট সেটস, অর্থাৎ যাত্রাপালা আর থিয়েটারের মধ্যে এটাই তফাৎ যে যাত্রাপালায় না কোনো কার্টেন থাকে, মানে সামনে পর্দা টাঙানো থাকে না, এবং এলাবোরেট সেটসও থাকে না। যেমন একটা থিয়েটার মঞ্চে বিভিন্ন ধরনের সেট থাকে, তাই না? বিভিন্ন ধরনের স্টেজ লাগানো থাকে যেখানে কি ক্যারেক্টার্সরা তারা সিট গ্রহণ করে তারপর পারফর্ম করে, কিন্তু যাত্রায় সেরকম কোনো সিচুয়েশান নেই, থাকে না জেনারেলি। লং ডিউরেশন, এবং এটা ঠিক কথা, যাত্রাপালা শুরু হতো সন্ধ্যাবেলায়, যাত্রা শুরু হতো আর শেষ হতো 12টা-1টার সময়, তার মানে একটা যাত্রাপালা পারফর্ম হতো 4 থেকে 6 ঘন্টা। এই জায়গায় আমি তোমাদের একটা কথা বলি, যেমন একটা কথা ছিল বিবেকের গান, বিবেকের গান, এই বিবেকের গানটা খুব ইম্পর্ট্যান্ট যাত্রাপালার ক্ষেত্রে, কি জানো? যদিও এটা আমাদের নোটসের মধ্যে আলোচিত নেই, নোটসের মধ্যে শুধুমাত্র গানের পর্ব বলে একটা কথা লেখা থাকবে, কিন্তু বিবেকের গানটা কী জিনিস আমি তোমাদের বলি। যাত্রাপালা যে হতো না, যাত্রাপালা মানে কি একটা নাটক, একটা ড্রামা মঞ্চস্থ হচ্ছে, তো সেই নাটকের মধ্যে মাঝে মাঝেই এই বিবেকের গান হতো। বিবেকের গান বলতে বিবেক মানে কি কনসিয়াসনেস, তো তার জাগরণের জন্য গান হতো। অর্থাৎ ধরো একটা ক্যারেক্টার খুব অন্যায় করে চলেছে, এবার দর্শক যখন দেখছে যে এই ক্যারেক্টারটা খুব অন্যায় করছে, তখন দর্শকের মনের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে যে এই ক্যারেক্টার এত অন্যায় করে চলেছে কেন। তখনই সেই ক্যারেক্টারটার ওপরে, অর্থাৎ যে অন্যায় করছে তার ওপরে, তার কর্মর ওপরে, তার কর্মফল কি হতে পারে সেই বিষয়ে একজন বাউল সামনে এসে গান গাইতে শুরু করতেন। সব ক্যারেক্টারগুলো তখন নিচে নেমে যেতেন, মঞ্চে শুধু ওই বিবেকের গান চলতো, সেই বাউল শিল্পী গান গাইতেন। অর্থাৎ আবার দেখা গেল যে কোনো একটা আর্টিস্ট পারফর্ম করছে, সে খুব দুঃখ, দারিদ্র, কষ্টের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তখনই একটা বিবেক এসে, বাউল এসে সেই বিবেকের গান গাইতেন, অর্থাৎ তার দুর্দশার কথা বর্ণনা করতেন। অর্থাৎ যখন যখন যাত্রার মধ্যে কোনো ক্যারেক্টারের একটা সিচুয়েশন, সেই সিচুয়েশনটাকে বিশ্লেষণ হতো এই গানের মাধ্যমে, বিবেকের গান ওটাকে বলা হয়। ওকে, আচ্ছা, তাহলে এই পারফরমেন্সটা 4 to 6 আওয়ার্স পর্যন্ত চলতো, অফেন এক্সটেন্ডিং টিল লেট নাইট, অর্থাৎ গভীর রাত পর্যন্ত এটা হতো। তারপর কি ড্রামাটিক ডায়লগ ডেলিভারি, অবশ্যই। এবং যাত্রাপালার মধ্যে সাধারণত আমরা সিনেমাতে বা সিরিয়ালগুলোতে বা ওটিটি প্ল্যাটফর্মসগুলোতে যে ধরনের অভিনয় এখন আমরা দেখি বা যে ধরনের ডায়লগ ডেলিভারি আমরা দেখি, সেইটা যাত্রাপালার সঙ্গে মিল নেই। যাত্রাপালার ডায়লগটা কেমন ছিল? লাউড ছিল, স্টাইলাইজড স্পিচ ছিল, মানে না 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 আমার স্বামীকে আপনি নেবেন না, এরকম আর কি। যাই হোক, সরি। তো অর্থাৎ যাত্রাপালার সুরটা তোমরা যদি একবার ইউটিউব করে দেখো, যাত্রা পেলেও পেতে পারো, তো স্টাইলাইজড স্পিচ মানে যাত্রার সুরটা
খুব মানে যেমন রাবণের চরিত্র যে করবে তার গলার কণ্ঠ অসাধারণ কণ্ঠ হবে, ভারী একটা কণ্ঠ হবে, হাসি থাকবে, অট্ট হাসি তার মধ্যে থাকবে। তো স্টাইলাইজড স্পিচে এটা পারফর্ম হতো। তারপর এক্সপ্রেসিভ জেস্চার, হ্যাঁ, এবং অভিনয়ের মাধ্যমে, দৈহিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে, অ্যাটিটিউডের মাধ্যমে, জেস্চারের মাধ্যমে এই জিনিসটাকে পারফর্ম করা হতো। কেন? টু রিচ লার্জ অডিয়েন্সেস, একটা বিশাল অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য। ঠিক। আর কি মিউজিক্যাল ইন্টারলিউডস তো থাকতোই, যাত্রার লাইভ মিউজিক, হ্যাঁ, ফিচারিং ইনস্ট্রুমেন্টস লাইক ঢোল, তবলা, হারমোনিয়াম, খোল, করতাল, এই সমস্ত কিছু মিলে ঝুলে, মানে যেটাকে আমরা সিম্বল বলছি, তো এই সমস্ত কিছু মিলে ঝুলে এই যন্ত্রপাতিগুলো এই ইনস্ট্রুমেন্টগুলো ইউজ হতো যাত্রার বাদ্যযন্ত্র হিসাবে। আর ডাইরেক্ট অডিয়েন্স এঙ্গেজমেন্ট, একদম যে ছবিটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখো একদম ডাইরেক্ট অডিয়েন্স এঙ্গেজমেন্ট, সামনেই দেখো মাথা দেখতে পাচ্ছ দর্শকদের, তো পারফর্ম হচ্ছে সামনেই দর্শক, অর্থাৎ কি না, কোথায় গেলাম, হ্যাঁ, লাইক প্রসিনিয়াম থিয়েটার অ্যাক্টর্স অফেন ব্রেক দ্য ফোর্থ ওয়াল, হ্যাঁ, অর্থাৎ যেটাকে আমরা বলি থিয়েটারের ভাষায় চতুর্থ দেওয়াল, সেই চতুর্থ দেওয়ালকে ভেদ করে সরাসরি অডিয়েন্সের সাথে ইন্টার্যাক্ট হতো এই যাত্রার মাধ্যমে। নাও স্ট্রাকচার অফ যাত্রা পারফরমেন্স, যাত্রা পারফরমেন্সের স্ট্রাকচার যদি দেখো তাহলে তুমি দেখবে যে সবার প্রথমে যাত্রাপালা শুরু হওয়ার আগে মিউজিক বাজানো হতো, যেটাকে বলা হয় বাদ্যনাটক। হ্যাঁ, বাদ্যনাটক কেন? যাত্রাপালা শুরুর আগে প্রায় 30 মিনিট ধরে, যাত্রাপালা শুরুর আগে প্রায় 30 মিনিট ধরে বিভিন্ন ধরনের ফ্লুট, বাঁশিও থাকতো, কিন্তু মাথায় রাখবে বাঁশি, ঢোল, করতাল সমস্ত কিছু দিয়ে একটা বাজনা চলতো, বিভিন্ন সুরে বিভিন্ন ঢঙে বাজনা হতো। আর এই বাজনাটা শুনে মানুষ সবাই দ্রুত মঞ্চের সামনে উপবিষ্ট হয়ে যেত। অর্থাৎ বাজনাটার মানেই হচ্ছে পাবলিককে অ্যাট্রাক্ট করা। ঠিক আছে, তাহলে ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট অর সং বেসড ওপেনিং হতো। ওকে, তারপরে দেখো ওপেনিং ডান্স অর সং, যেটাকে গানের পর্ব বলা হয়। এবার যাত্রা শুরু হওয়ার আগে প্রথমে বাদ্যযন্ত্র বাজানো হলো 30 মিনিট, সব লোকজন আসতে শুরু করলো। এইবার তাহলে কি করতে হবে? প্রথমেই তো তোমাকে আর মেইন ন্যারেটিভে নিয়ে যাওয়া যাবে না, তার জন্য তোমাকে প্রথমে একটু এন্টারটেন করতে হবে, যার জন্য গান বা নাচ প্রথমে চলতো। অর্থাৎ এই প্রথম পর্বটা হচ্ছে বাদ্যনাটক, তার পর্বটা হচ্ছে গানের পর্ব, যেখানে এঙ্গেজেস দ্য অডিয়েন্স বিফোর দ্য স্টোরি বিগিনস, অর্থাৎ যে যাত্রা হতে চলেছে তার যে মূল কাহিনী সেটা শুরু করবার আগে অডিয়েন্সের সাথে একটা এঙ্গেজমেন্ট তৈরি করা। ওকে, তারপর হচ্ছে মেইন ন্যারেটিভ, তারপর হতো যাত্রার মূল বিষয়টা আলোচনা। এখানে সেন্ট্রাল প্লট ইজ ডেলিভার্ড থ্রু ডায়ালগ, মিউজিক অ্যান্ড সংস। তাহলে ডায়ালগের মাধ্যমে, গান, মিউজিকের মাধ্যমে, সংয়ের মাধ্যমে মেইন ন্যারেটিভ যাত্রা হতো। আর মাঝে মাঝে যাত্রার মধ্যে থাকতে হচ্ছে ইন্টারলুডস ফিচারিং ক্লাউনস অর কমেডিয়ান্স ফর হিউমার অ্যান্ড স্যাটায়ার। অর্থাৎ একইভাবে যদি একটা যাত্রা চলতে থাকে মোনোটোনাস হয়ে যাবে, এই জন্য ভাঁড় থাকতেন। ভাঁড় যাত্রাপালায়, ভাঁড় মানে যারা মজা করবেন, হাস্যরস যারা প্রোভাইড করবেন, তাই না? যেমন সাউথ ইন্ডিয়ান মুভি যদি তোমরা দেখে থাকো তাহলে সেইখানে ভাঁড়ের কাজ হিসাবে তোমরা ব্রহ্মানন্দের নাম তো অবশ্যই সবাই জানো। তো ব্রহ্মানন্দ মানেই, তার সিন আসা মানেই আমাদের এবার হাসতে হবে, তিনি আমাদের হাসাবেন, ঠিক না? তো ওই কমিক ক্যারেক্টার যেটাকে আমরা বলি, ক্লাউন ক্যারেক্টার, কমেডিয়ান্স, এইটা থাকতো। আর ক্লাইম্যাক্সে এসে, অর্থাৎ যাত্রাপালাটা যখন শেষ হয়ে যাচ্ছে তার মেইন স্টোরি, সেইখানে এসে কি হতো, একটা মরাল মেসেজ দেওয়া হতো যে কোনো যাত্রাপালার মাধ্যমে। হ্যাঁ, একটা মরাল রেজলিউশন, ইমোশনাল ক্যাথরিস, এটা দিয়ে কি হতো না, যাত্রাপালাটা শেষ হয়ে যেত। অর্থাৎ মানুষ কোনো একটা শিক্ষা গ্রহণ করে বাড়িতে ফিরে যেত। তো এই হচ্ছে যাত্রার যেটা স্ট্রাকচার সেটা। ওকে, বেশ, এবার আসো যাত্রার থিমস কি। যাত্রার থিমস মাইথোলজিক্যাল, হিস্টোরিক্যাল, সোশ্যাল ইস্যু এবং পলিটিক্যাল স্যাটায়ার, এগুলো। যেমন এখানে আমি কিছু এক্সাম্পলও রেখেছি, যেমন মাইথোলজিক্যাল স্টোরিজ যেমন রামায়ণ, মহাভারত, পুরাণস, এগুলো থেকে হতো। যেমন এখান থেকে উদাহরণ দেওয়া যায় সীতাহরণ পালা, হ্যাঁ, দ্রৌপদীর বস্ত্রহরণ পালা, কংসবধ পালা, রাবণবধ পালা, হ্যাঁ, সীতার বনবাস পালা, এরকম করে বিভিন্ন পালার মাধ্যমে যাত্রাপালা অনুষ্ঠিত হতো। নাও হিস্টোরিক্যাল থিমসের ওপরে যেমন বিভিন্ন ফ্রিডম ফাইটার্সরা ছিল বা
যারা ভারতের শাসক ছিল, যেমন সিরাজউদ্দৌলা হতে পারে, ঠিক আছে, বাংলার নবাব যিনি ছিলেন, তো এই সমস্ত রাজাদের ওপরে ভিত্তি করে কিন্তু যাত্রাপালা অনুষ্ঠিত হতো। তাহলে বায়োগ্রাফিজ অফ ফ্রিডম ফাইটার্স বললাম আমি, এই দেখো অগ্নিপুত্র ক্ষুদিরাম, তারপর সিরাজউদ্দৌলা, রানী লক্ষ্মীবাই, নেতাজি সুভাষচন্দ্র বোস, এনাদের ওপরে যাত্রাপালা অনুষ্ঠিত হতো। সোশ্যাল ইস্যুজ লাইক ডাউরি, পভার্টি, সুপারস্টিশন অ্যান্ড উইমেন্স রাইট, এই সমস্ত বিষয়ের ওপরে যাত্রাপালা, যেমন এখানে বলা যায় পথের কাটা, নারী নির্ভয়, ধর্মের নামে দুর্নীতি, এই সমস্ত টপিকগুলো সোশ্যাল ইস্যুতে ছিল। আচ্ছা, এগুলো কিন্তু যাত্রাপালার নাম, এক্সাম্পল যেগুলো দেখছো এগুলো সব যাত্রাপালার নাম। পলিটিক্যাল স্যাটায়ারের মধ্যে দেখো ক্রিটিক অফ ইলেকট্রাল পলিটিক্স অ্যান্ড বিউরোক্রেসি, ইলেকট্রাল পলিটিক্সকে আর বিউরোক্রেসিকে মকিং করার জন্য, সেটাকে সমালোচনা করার জন্য, যেমন একটা যাত্রাপালার কথা, ভোট দিতে এসে ভূত দেখলাম, নেতার নেতা, এই সমস্ত যাত্রাপালাগুলো ফেমাস হয়েছে এক সময় বাংলায়। ওকে, বেশ, তাহলে থিমস ক্লিয়ার হলো যাত্রাপালার থিমসগুলো। বেশ, এবার আসো ফেমাস আর্টিস্ট অ্যান্ড কন্ট্রিবিউটার্স, যারা বাংলার এই যাত্রাপালাতে বিশেষ অবদান রেখেছেন। তো তেমনি প্রমিনেন্ট যাত্রা আর্টিস্টদের কথা যদি বলো, তাহলে প্রথমেই নাম মনে পড়বে চপলাকান্ত ভট্টাচার্য। এই চপলাকান্ত ভট্টাচার্য, যিনি লিজেন্ডারি পারফর্মার নোন ফর মাইথোলজিক্যাল রোলস, তিনি মাইথোলজিক্যাল রোলস করতেন, কখনো রামের ভূমিকায়, কখনো কৃষ্ণের ভূমিকায়, কখনো এইভাবে আর কি। হ্যাঁ, তো চপলাকান্ত ভট্টাচার্য। তারপর অজিত বন্দ্যোপাধ্যায়। অজিত বন্দ্যোপাধ্যায় তিনি পাওয়ারফুল, তার ভয়েস ছিল এবং হিস্টোরিক্যাল ক্যারেক্টার্সগুলো তিনি খুব ভালো করতেন। বিভাস চক্রবর্তী, তিনি মডার্ন থিমসগুলোকে ইনফিউজ করেছিলেন যাত্রাপালার মধ্যে। তারপর ভারতী দেবী, তিনি একজন উইমেন, মেল ডমিনেটিং যে আর্ট ফর্ম, দেখো একটা সময় যাত্রাপালাতে মেয়েদের ব্যবহার করা হতো না, ছেলেরাই মেয়ে সেজে পারফর্ম করতো মঞ্চে, ঠিক কি বলছি বুঝতে পারছো? তো সেই সময়ের যুগে ভারতী দেবী, তিনি মহিলারাও যে এই মেল ডমিনেটেড আর্ট ফর্মের মধ্যে নিজেদের জায়গা করে নিতে পারে, তার মধ্যে উদাহরণ হিসেবে বলতে পারো ভারতী দেবী। তারপর সুপ্রিয়া দেবী, সুপ্রিয়া দেবী প্রথম জীবনে যাত্রাপালা করেছেন, তারপর গিয়ে তিনি ফিল্মে অ্যাক্টিং করেছেন এবং খুব ভালো অভিনয় দক্ষতা তিনি দেখিয়ে গেছেন, তাই না? তারপরে আসো প্লেরাইটস অ্যান্ড ডিরেক্টরস। তো প্লেরাইটস মানে যে কোনো যাত্রাপালা করতে গেলে তার তো কিছু না কিছু লিখতে হবে, এবার নাটক বা প্লট স্টোরি কিছু তো কিছু তৈরি করতে হবে, স্ক্রিপ্ট তো সেই ক্ষেত্রে প্লেরাইট ডাইরেক্টরসের মধ্যে তিনজনের নাম মনে রাখবে। এক হচ্ছে ফণীভূষণ বিদ্যাবিনোদ, যিনি মাইথোলজিক্যাল স্টোরি টেলিংয়ের একদম স্পেশালাইজড পার্সন ছিলেন। তরুণ কুমার চট্টোপাধ্যায়, যিনি প্রগ্রেসিভ অ্যান্ড রিফর্মিস্ট থিমসকে এই যাত্রাপালার মধ্যে ইন্ট্রোডিউস করেছিলেন। আর হচ্ছে মনোজ মিত্র, মনোজ মিত্রের নাটকও তোমরা পড়বে, পরবর্তীকালে নাটকই আছে থিয়েটারের মধ্যে, কম্বাইন্ড থিয়েটার অ্যান্ড লিটারেচার থ্রু সোশ্যাল স্যাটায়ার। সোশ্যাল স্যাটায়ারের মধ্যে সোশ্যাল স্যাটায়ার এর মাধ্যমে তোমার লিটারেচার বা থিয়েটারকে তিনি কানেক্ট করেছিলেন। ওকে, বেশ, এবার আসো মেজর যাত্রা ট্রুপস। গ্রাম বাংলায় মেজর যাত্রা ট্রুপসের মধ্যে যাদের নাম করা যায় মায়া অপেরা, কলিকা অপেরা, বীণাপানি অপেরা, তারপরে স্টার থিয়েটার, খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিল এই স্টার থিয়েটার, তার একটা যাত্রা ইউনিট ছিল সেটা। তাহলে দিস ট্রুপস ট্রাভেল অ্যাক্রস ডিস্ট্রিক্টস অ্যান্ড স্টেটস লাইক ওয়েস্ট বেঙ্গল, আসাম, ওড়িশা, স্পেশালি ডিউরিং উইন্টার অ্যান্ড ফেস্টিভ সিজন। বিশেষ করে এই সমস্ত যাত্রাপালা অনুষ্ঠান শীতকালে অনুষ্ঠিত হতো, কারণ সেই সময়ের যুগে না ইলেকট্রিসিটি তো ছিল না, যার কারণে গরমে মানুষ অস্বস্তিতে ভুগবে, আর তার মধ্যে আর যাত্রা কি দেখবে, তাই না? বা আর্টিস্টরা যারা পারফর্ম করবে তারাও তো ভারী ভারী কস্টিউম পরবে, তাই না? সেই কস্টিউমগুলো, তাদের মেকআপগুলো তো গরমে ঘেমে একদম নষ্ট হয়ে যাবে, যার কারণে এই অনুষ্ঠানগুলো, যাত্রাপালার এই পারফরমেন্সগুলো না শীতকালে বেশি হতো, এবং যখন যখন কোনো অনুষ্ঠান হতো তখন দুর্গাপুজো, কালী পুজো, এই সমস্ত সময়। ওকে, বেশ, এরপর কালচারাল ইম্পর্ট্যান্স কি আছে? দেখো, যাত্রার কালচারাল ইম্পর্ট্যান্স তো অবশ্যই আছে। আমাদের বাংলার যে ফোক কালচার বা মিউজিক বা ল্যাঙ্গুয়েজ, তার একটা লিগেসি বহন করে হচ্ছে এই যাত্রাপালা, ঠিক আছে, যার মাধ্যমে সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করা সম্ভব হয়েছে। আমাদের রিয়াল লাইফ ইস্যুস যেগুলো রয়েছে, হ্যাঁ, বা তার যে রিলেটেবল স্টোরিজ, সেইগুলোর মাধ্যমে গ্রামের জনতাকে, রুরাল পপুলেশনসকে এডুকেট করা হতো এই যাত্রার মাধ্যমে। কমিউনিটি এন্টারটেনমেন্ট, এবং এর মাধ্যমে কমিউনিটি এন্টারটেনমেন্ট হতো, অর্থাৎ একটা গ্রামে যাত্রাপালা আসলে ওই গ্রামে
ধর্ম জাতি নির্বিশেষে যত সকল জনগণ বসবাস করতো সবাই এক জায়গায় এসে জড়ো হয়ে যেত। তার মানে অ্যাক্টস অ্যাজ এ ইউনিফাইং ইভেন্ট ফর ভিলেজেস অ্যান্ড স্মল টাউনস স্পেশালি ডিউরিং ফেস্টিভ্যালস। ওকে, এমপ্লয়মেন্ট সোর্স। ওকে, তো এমপ্লয়মেন্ট সোর্স তো বটেই। এই দেখো, যাত্রাপালা যখন একটা অনুষ্ঠিত হবে তো তার জন্য অ্যাক্টরস থাকবেন, তারা কাজ করবেন, পয়সা রোজগার করবেন, মিউজিশিয়ানস থাকবেন, সেট ডিজাইনার থাকবেন, কস্টিউম মেকার থাকবেন, টেকনিক্যাল ক্রিউ থাকবেন। তো এই ক্ষেত্রে কিন্তু এমপ্লয়মেন্ট সোর্সও এই যাত্রা ছিল। ওকে, আচ্ছা, এবার কারেন্ট সিনারিও অ্যান্ড চ্যালেঞ্জেস। বর্তমানে যাত্রাপালার কী হাল হকিকত সেটাও আমাদের জানতে হবে, আমরা যদিও জানি। তো দেখো, বর্তমানে যে কারেন্ট সিনারিওতে আমরা দেখতে পাচ্ছি টেলিভিশন, সিনেমা, ওটিটি প্ল্যাটফর্মস এগুলোর সাথে তাল মিলিয়ে যাত্রা অনেকটা পিছিয়ে গেছে। সেই কারণে যাত্রাপালার অ্যাডাপ্টেড বা ইনক্লুডিং মডার্ন ইস্যুস অ্যান্ড স্টেজ ক্রাফট, বর্তমানে স্টেজ ক্রাফট এবং যে মডার্ন ইস্যুস সেইগুলোকে ইনক্লুড করা হচ্ছে যাত্রার মধ্যে। আর এটা করতে গিয়ে অর্থাৎ যাত্রাপালার যে স্বকীয়তা মানে নিজের যে স্বভাব, সেই স্বভাবটাকে যখনই ধীরে ধীরে মডার্নাইজেশনের ফলে বাদ দেওয়া হচ্ছে তখন কিছু কিছু প্রবলেম এই যাত্রাপালার মাধ্যমে ফেসড হচ্ছে। সেটা কি? ডিক্লাইনিং ইন্টারেস্ট অ্যামাং ইউথ, অর্থাৎ যাত্রার প্রতি যে যুব সমাজের একটা আগ্রহ থাকবে সেটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আর কি, কমার্শিয়ালাইজেশন হ্যাজ লিড টু অকেশনাল ভালগারাইজেশন অফ কন্টেন্ট। এটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা দেখবে যে বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ওই সমস্ত জায়গায় কিছু কিছু যাত্রাপালা ইউটিউবে অ্যাভেলেবেল আছে। তো সেই যাত্রাগুলোকে তুমি যদি একবার দেখো তো দেখবে যে ওইখানে ডায়লগ ডেলিভারির সময় প্রচুর পরিমাণে ভালগারাইজেশন মানে অসভ্যতা, অভদ্রতা, অভব্যতা, ব্যাড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে। আর এটা না করলে তো দর্শক আসবে না। শিল্পীরা যে এটা ছাড়া অন্য কিছু পারে না তা নয়, তারা প্রভাবশালী অ্যাক্টর এক একজন, তারা সবই পারেন, কিন্তু সেই থিমের ওপরে তারা কাজ করলে এখন আর কেউ নাটক যাত্রা দেখতে যাবে না। যার কারণে কমার্শিয়ালাইজেশন করার জন্য একটা ব্যবসায়িক একটা লুক যাত্রাপালাকে দেওয়ার জন্য কিন্তু কন্টেন্টের ভালগারাইজেশন হয়েছে। ওকে, আর কি, ল্যাক অফ ডকুমেন্টেশন, আর্কাইভাল অ্যান্ড ইনস্টিটিউশনাল সাপোর্ট, এটা তো গুরুত্বপূর্ণ। যাত্রাপালা গ্রাম বাংলাতে এত যাত্রা দল ছিল একটা সময় কল্পনার বাইরে। তোমরা যদি খোঁজ দিয়ে দেখো আশেপাশের দাদু ঠাকুমা তারা তোমাদের বলবে যে তারাও জীবনের কোনো না কোনো একটা সময়ে যাত্রাপালায় অভিনয় করেছেন। এরকম মানুষ কিন্তু আজও খুঁজলে পাওয়া যায়। তো তাদের আজ এই অবস্থা কেন হলো? কারণ ডকুমেন্টেশনের অভাব রয়েছে, আর্কাইভালের অভাব রয়েছে। কোন একটা যাত্রাপালা যুগ যুগ ধরে গ্রাম বাংলায় পারফর্ম হয়েছে কিন্তু সেটাকে কোথাও ডকুমেন্টেড করা হয়নি, সেটাকে কোথাও আর্কাইভ করা হয়নি, সেটাকে কখনো ইনস্টিটিউশনাল সাপোর্ট প্রোভাইড করা হয়নি। এই সমস্ত চ্যালেঞ্জেসগুলোর জন্য কিন্তু আজকে যাত্রা ইয়াং জেনারেশন থেকে অনেক অনেক দূরে চলে যাচ্ছে। অথচ গ্রাম বাংলার সংস্কৃতির এই যাত্রাপালা কিন্তু একটা বিরাট বড় অংশ এবং ভারত ও বাংলার সমাজ পরিবর্তনে যাত্রার ভূমিকা অপরিসীম। এই তোমরা চারণ কবিদের নাম শুনেছ? চারণ কবি মুকুন্দ দাস, চারণ কবি নজরুল ইসলাম, এই সমস্ত ব্যক্তিত্বরাও কিন্তু একটা সময় যাত্রাপালাতে অংশগ্রহণ করেছিলেন, যাত্রাপালার মাধ্যমে এই জাতি জাগরণের কাজ করেছিলেন। ঠিক? আচ্ছা, গভর্নমেন্ট সাপোর্ট। দেখো, গভর্নমেন্ট সাপোর্টের কথা যদি বলি, পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি এরা এই সমস্ত যাত্রা দলকে গ্রান্টস বা ফান্ড প্রোভাইড করে থাকে। recognition and awards, Songit Natok Academy confers awards on notable Jatra artists. Okay, festivals and promotion, Jatra is featured in Bengal Sanskriti Utsav. দেখো, যে বেঙ্গল বাংলা সংস্কৃতি উৎসব এই জায়গায় যাত্রাপালা পারফর্ম হয় যাতে করে বর্তমান জেনারেশনের ইন্টারেস্ট যাত্রার দিকে বাড়ানো যায়, সেই উদ্দেশ্যেই সরকারের এই প্রয়াস। আর ডিস্ট্রিক্ট লেভেল কালচারাল মেলা আর জেলা স্তরে যে সমস্ত সাংস্কৃতিক মেলা হয় সেই মেলাগুলোতেও যাত্রাপালার অংশ মানে যাত্রাপালা বা যাত্রা ইনক্লুড থাকে যাতে করে যাত্রাপালাটা আবারও রিভাইভ করতে পারে। সো আজকের ক্লাস যারা যারা দেখছো, আমরা সবাই যখন প্রতিষ্ঠিত হব, তোমরা সবাই যখন সিভিল সার্ভেন্ট হিসেবে নিজেদেরকে দেখবে, তারাও চেষ্টা করবে যে দেখো ঐতিহ্যকে কখনো হারিয়ে যেতে দিলে হবে না।
হয়তো সেই ঐতিহ্য আজকের দিনে দাঁড়িয়ে হয়তো খুবই বেমানান বা বেঢক বলে মনে হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও সেটা যেহেতু তোমার ইতিহাসের আকর, সেটা যেহেতু তোমার পূর্বপুরুষের স্মৃতি বিজড়িত একটা ব্যাপার, তো সেইটাকে হারিয়ে দিতে যায় না। যেমন করে আমাদের বাড়িতে যদি 2-3 পুরুষ আগেকার একজন ব্যক্তির ছবি থাকে, আমরা কি সেটা ফেলে দিই না, সগর্বে সেটাকে আমরা বাড়িতে টাঙিয়ে রাখি। তাহলে কেন আমরা এটা করছি? কারণ পুরনো ঐতিহ্যকে আমরা ভুলতে চাইছি না। সেই মানুষগুলো হয়তো আজ আমাদের থেকে অনেক 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 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন, অথচ তার স্মৃতিটাকে আমরা ভুলতে চাই না, যার কারণে তার ছবিটা বাড়িতে রাখি সযত্নে। ঠিক তেমনি করে এই যাত্রা ভারতের, বাংলার একটা ঐতিহ্য, ইউনিক একটা ব্যাপার, তো সেটাকে আমরা হারিয়ে দিতে যেতে পারি না। সো আমরা যখন সিভিল সার্ভেন্ট হব একজন, সবাই খেয়াল রাখবে যাতে এই গ্রাম বাংলার ঐতিহ্যকে জাগিয়ে তোলা যায়। গ্রাম বাংলার ঐতিহ্যের মধ্যে আরেকটা আছে না, পুতুল নাচ। হ্যাঁ, তো আজকে আমি আমার ছোটোবেলায় পুতুল নাচ হতে দেখতাম। প্রত্যেক বছর আমাদের গ্রামের একটা বাজারে এই পুতুল নাচ অনুষ্ঠান পারফর্ম হতো। ট্যাংরাখাল বাজার, সেটা বলে দিলাম। তো এই ট্যাংরাখাল বাজারে পুতুল নাচ হতো, প্রত্যেক বছর হতো। শীতের সময় কোনো একটা অনুষ্ঠানের সময় হতো পুতুল নাচ। তো আজ পুতুল নাচ কেউ জানি না, পুতুল নাচ ব্যাপারটা কি, হারিয়ে যাচ্ছে সব। এগুলোকে কনজার্ভ করতে হবে আমাদের, তাই না? ওকে, নাও আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মডার্ন অ্যাডাপ্টেশনস। আজকের দিনে যাত্রাপালাগুলোকে একটু মডার্নাইজ করার জন্য কি করা হয়েছে, এলইডি লাইটিংসের সেট আপ নেওয়া হয়েছে, যেখানে বিভিন্ন সময় বিভিন্ন সাউন্ড এফেক্টসের মাধ্যমে, লাইটিংয়ের মাধ্যমে, হ্যাঁ, অর্থাৎ আর ফিল্ম ইন্সপায়ার্ড স্টোরি টেলিং। এবং আগেকার দিনে যেমন করে মানে সেই উচ্চ কণ্ঠে স্টাইলাইজড স্পিচের মাধ্যমে যাত্রাপালা হতো, সেইগুলোকে ধীরে ধীরে ভুলে সিনেমার মতন করে, ফিল্মের মতন করে যেভাবে স্টোরি টেলিং করা হয়, সেই ধরনের অ্যাডাপ্টেশন যাত্রার মধ্যে এসছে। অ্যাড্রেসিং কন্টেম্পোরারি ইস্যুস লাইক সাইবার ক্রাইম, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এই বিষয়গুলো নিয়ে আজকের দিনে যাত্রাপালা চলছে। কোলাবোরেশন উইথ টেলিভিশন চ্যানেলস, ডিজিটাল মিডিয়া টু রিচ নিউয়ার অডিয়েন্স, এবং টেলিভিশন চ্যানেলের মাধ্যমে, ডিজিটাল মিডিয়ার মাধ্যমে যুক্ত হয়ে যাতে নতুন নতুন আরও অডিয়েন্স এর কাছে পৌঁছানো যায়, সেই প্রচেষ্টা চলছে। কনক্লুশনে বলা যেতে পারে, যাত্রা ইজ মোর দ্যান আ ফর্ম অফ এন্টারটেইনমেন্ট। মনে রাখতে হবে, যাত্রা এন্টারটেইনমেন্টের ফর্মের থেকেও অনেক বেশি। ইট ইজ দ্য ভয়েস অফ রুরাল বেঙ্গল। খুব গুরুত্বপূর্ণ, তোমরা তোমাদের নোটের মধ্যে এই কথাটা লিখতে পারবে। হ্যাঁ, লিখবে যে যাত্রাপালা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের একটা ফর্ম নয়, বরং এটা বাংলার যে রুরাল বাংলা, হ্যাঁ, মানে গ্রামীণ বাংলা বা গ্রামীণ বঙ্গজীবনের একটা ভয়েস, একটা মুখ। ওকে, its ability to evolve while preserving its traditional core makes it a living heritage. অবশ্যই ঠিক কথা। With continued public support and government initiatives, Jatra can remain a vibrant cultural force for generations to come. আর এই দায়িত্ব আমাদেরকেই গ্রহণ করতে হবে যে যাত্রাটাকে আবার যখন আমরা সেই জায়গাতে পৌঁছাবো, যেন এই প্রয়াস আমাদের মধ্যে থাকে যে যাত্রাপালাটাকে যাতে আমরা আবার রিভাইভ করতে পারি, আমাদের আগামী জেনারেশনের কাছে যাতে সেই যাত্রাপালাটাকে পৌঁছে দিতে পারি। ওকে, বুঝে গেল? তাহলে এই পর্যন্তই ছিল আজকের আলোচনা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। ক্লাস ভালো লাগলে লাইক করে দিও। আর এর নোট কিভাবে পাবে সেটা আমি টেলিগ্রাম গ্রুপে কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেবো। ওকে, ভালো থেকো সবাই।